বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তিতাস অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী শিক্ষক গণিত, বাদাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, বিগত দুটি ক্লাসে আমি পরিসংখ্যানের প্রাথমিক আলোচনা এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শিখিয়েছিলাম, বেশ কিছু সূত্র আলোচনা করেছিলাম। তো আজকে আমরা সেই ধারাবাহিকতায় পরিসংখ্যানের যে বিষয়গুলো বাকি আছে সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা প্রথমেই মধ্যক নির্ণয় শিখব, অর্থাৎ বিন্যাস্তোপাত্য এবং অবিন্যাস্তোপাত্যের মধ্যক কীভাবে নির্ণয় করতে হয় এটা আমরা দেখব প্রথমেই। তারপরে বিন্যাস্তোপাত্য থেকে প্রচুরক কীভাবে নির্ণয় করতে হয় এবং পরিশেষে আমরা শিখব আজকে গণসংখ্যা বহুভুজ কীভাবে অঙ্কন করতে হয় তার খুঁটিনাটি যাবতীয়। তো সঙ্গে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আর কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আজকে প্রথমেই আমি এইখানে একটা উপাত্ত লেখা আছে, সেটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এখন কেমনি বুঝতেছি আমরা যেটা অবিন্যস্ত উপাত্ত? দেখো, আমাদের এখানে শুরুতেই এলোমেলোভাবে সাজানো আছে। এটা প্রথমে 27, 19, 38, 36, 18, 22, 24, 26, 21 এবং 28। তা আসলে এটা বিন্যস্ত না। বিন্যস্ত হলে কী হতো? এটা বিন্যস্ত হলে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট ক্রমান্বয়ে সাজানো থাকতো। তো এটাকে যখন আমরা মধ্যক নির্ণয় করব, তো দেখব যে এখানে কয়টা উপাত্ত আছে এবং এই উপাত্তগুলো সঠিকভাবে সাজানো আছে কিনা সাজিয়ে নিব আমরা। তো আমরা আসি তাহলে মধ্যক নির্ণয় করি, এই অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়। তো আমরা প্রথমে শুরু করলাম অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় দিয়ে। তাই আমি একটু লিখে ফেলি যে অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়। তো এটা কিভাবে করব? প্রথমে আমরা উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে লিখব। তাহলে দেখি আমাদের এখানে সবচেয়ে ছোট মানটা কি আছে একটু আমরা দেখে নিই। তো দেখো, এখানে 18 আছে আমাদের সবচেয়ে ছোট মান। তো ওখান থেকে শুরু করি। প্রথমে 18, তারপরে হচ্ছে 19, তারপরে দেখো কি আছে 21 আছে, তারপরে 18, 19 হয়ে গেছে, 21 লিখেছি, এবার 22 লিখলাম। তারপরে দেখো আমাদের 24 আছে, 24, তারপরে 26, 24, 26, তারপরে 27 আছে এখানে, 27, তারপরে আমাদের আছে 28, তারপরে আর কি আছে 36 এবং 38, 36 আর হচ্ছে 38। তো দেখো এখানে মোট কয়টা উপাত্ত আছে আমরা একটু দেখে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এখানে মোট উপাত্ত n ইজিক্যাল হচ্ছে 10, যা জোড় সংখ্যা। আমি বলেছিলাম প্রথম ক্লাসে যে জোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে n/2 ও n/2 + 1তম পদের সাংখ্যিক মানের সমষ্টি, অর্থাৎ সমষ্টিটা বের করে 2 দ্বারা তাকে ভাগ। তাহলে সূত্রটা কি হবে? অতএব মধ্যক নির্ণয়ের সূত্রটা আমরা লিখে ফেলি যে মধ্যক ইজিক্যাল হচ্ছে n/2 ও n/2 + 1তম পদের সাংখ্যিক মানের সমষ্টি। সাংখ্যিক মানের সমষ্টি ভাগ হচ্ছে 2। তাহলে দেখো এখানে যেহেতু ইংরেজি লিখছি, সবগুলো ইংরেজি লিখি আমরা। তো n হচ্ছে এখানে কত আমাদের 10, অর্থাৎ 10/2 ও 10/2 যোগ 1 তম পদের সাংখ্যিক মানের সমষ্টি ভাগ হচ্ছে 2। তাহলে দেখো 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে আমাদের? 5 হবে। 5 ও এখানে 5 যোগ 1 মানে কি 6 তম পদের সাংখ্যিক মানের সমষ্টি ভাগ হচ্ছে 2। তাহলে এখন দেখো 5 এবং 6তম পদ কি আছে আমাদের এখানে? 1, 2, 3, 4, 5। 5 হচ্ছে এটা, 6 হচ্ছে এটা, অর্থাৎ 24 এবং 26 হচ্ছে আমাদের 5 এবং 6তম পদ। তাহলে আমরা কি লিখব? 5তম পদ হচ্ছে 24 যোগ হচ্ছে 6তম পদ কত 26 ভাগ কত 2, অর্থাৎ
24 আর 26 যোগ করলে আমাদের হবে কত? 50 হবে। 50/2 মানে কত আমাদের? 25। অর্থাৎ এই উপাত্তের মধ্যক হচ্ছে আমাদের 25। নিশ্চয় আমরা বুঝতে পেরেছি। তাহলে কি হলো আমাদের? এই যে উপাত্ত দেওয়া ছিল এই উপাত্তের মধ্যক হচ্ছে আমাদের কত? 25। তা নিশ্চয় আমরা বুঝতে পেরেছি। এখন প্রশ্ন থেকে যায় যে যদি আমাদের উপাত্তের সংখ্যা nটা বিজোড় হয় তাহলে কি হবে? প্রশ্ন থেকেই যায়। তো আমরা একটা উপাত্ত বাড়িয়ে অথবা কমিয়ে এটাকে একটু দেখব যে বিজোড় হলে কি হবে। তাহলে এটা মুছে ফেলে নতুন করে আবার উপাত্ত তৈরি করি। তো ঠিক আছে, তো এখানে ছিল 38, আমরা আর একটা সংখ্যা বাড়িয়ে নিই, এখানে সাপোজ 40 নিয়ে নিলাম। তাহলে দেখো আমাদের টোটাল গণসংখ্যা 10টা ছিল, হয়ে গেছে 11টা। তাহলে আমরা লিখবো কি এখানে n = হচ্ছে 11, যা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা হলে আমাদের মধ্যক নির্ণয় সূত্রটা কি ছিল? আমরা বলেছিলাম যে বিজোড় হলে n/2 + 1তম পদের মানটাই হচ্ছে আমাদের মধ্যক। তাহলে একই রকমভাবে যে এখানে মোট উপাত্ত n = 11, যা বিজোড় সংখ্যা, অতএব মধ্যক সূত্র হচ্ছে কি n/2 + 1তম পদের মান। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে দেখো n মানে কত পাইছি আমরা? 11 পাইছি। সরি, সূত্রটা একটু এটা হবে উপরে আর কি, n + 1/2 তম পদের মান। তাহলে হবে আমাদের n হচ্ছে কত? আমাদের 11 প্লাস কত? 1 বাই কত? 2, এততম পদের মান। তাহলে কত হবে? 11 যোগ 1 মানে 12 ভাগ কত? 2। তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয় আমাদের? 6তম পদের মানটা হচ্ছে আমাদের মধ্যক। আজকে এই উপাত্তের মধ্যক হচ্ছে, তাহলে এখানে আমরা একটা সংখ্যা বাড়িয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে কত? 40 নিয়েছিলাম। ঠিক আছে, তো টোটাল হয়েছে কত আমাদের? 11টা হয়েছে আর কি। তো 11টা হলে কি বলেছিলাম যে এখানে মোট উপাত্ত n = বিজোড় হলে আমাদের কি হবে? মধ্যকটা হবে n + 1/2 তম পদের মান হচ্ছে আমাদের মধ্যক হবে। তাহলে 11 + 1 মান কত? 12, 12 ভাগ 2 মানে কত? 6, 6তম পদের মান। তাহলে কি হবে? এখান থেকে গণে আসি আমরা 1 2 3 4 5 6, অর্থাৎ এই 26টা হচ্ছে আমাদের কি এখানে মধ্যক। অতএব নির্ণেয় মধ্যক হচ্ছে 26। তো নিশ্চয় আমরা বুঝতে পারছি। তো এটা হচ্ছে এলোমেলো অর্থাৎ অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়ের পদ্ধতি, এটা আমরা শিখে ফেললাম। তো অর্থাৎ আমাদের এই অবিন্যস্ত উপাত্তটা শেষ, কিন্তু এরপরে আমাদের বিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় আছে। এটা কীভাবে করতে হয় আমরা এই শ্রেণী থেকে আমরা এটা শিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা বিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করব। তাহলে এই পাশে আমাদের এই উপাত্তের কাজ শেষ। আমরা একটু এই পাশে আসি আমাদের। তো দেখো এখানে দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা সারণী দেওয়া আছে। তো এখান থেকে বলছি কি আমরা মধ্যক নির্ণয় করব। তাহলে মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের কি লাগে? একটা ছক তৈরি করতে হবে। তারপরে সেই ছকের আলোকে আমরা একটা সূত্র জানি, অর্থাৎ প্রথম ক্লাসে শিখেছিলাম, সেই সূত্রের মাধ্যমে আমরা মধ্যক নির্ণয় করব। তো চলো তাহলে আমরা শুরু করি। তাহলে সলিউশন করছি আমরা মধ্যক নির্ণয়, অর্থাৎ মধ্যক নির্ণয়ে প্রয়োজনীয় সারণী লিখে ফেলি আমরা। মধ্যক নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। ঠিক আছে, এখানে ঘর আছে কয়টা আমাদের? 1 2 3 4 5 6 7 8টা। তাহলে আমরা একটা বেশি করব, লিখবো আর কি 2 3 4 5 6 7 8। তাহলে এই পাশে আমাদের যা যা লাগে, প্রথমে হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি লাগবে, তারপরে গণসংখ্যা লাগবে, তারপরে হচ্ছে ক্রমযোজিত বা যোজিত গণসংখ্যা, যেটা একই কথা বলতে পারি আমরা। যোজিত যেটা, ক্রমযোজিত সেইটা। তাহলে প্রথমে আমাদের কি আছে? শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি
তারপরে হচ্ছে গণসংখ্যা, আর হচ্ছে যোজিত বা ক্রমযোজিত, একই কথা, ক্রমযোজিত গণসংখ্যা। আমরা এটাও অনেকে ভুল করি, তো দেখো আমরা একটু শেখার চেষ্টা করবো আজকে। 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। ঠিক আছে, তো গণসংখ্যা আমাদের দেওয়া আছে এখানে 4, 7, 11, 9, 5, 8 এবং 6। তো দেখো ক্রমযোজিত করতে গেলে কি করতে হয়, আমাদের প্রথম যে গণসংখ্যা সেটা ঠিক থাকবে, এর সাথে পরেরটা যোগ করবো, অর্থাৎ কি 7 4 কত আমাদের 11, 11 সাথে 11 যোগ করলে কত হয়, 11 দুগুণ 22, 22 আর 9 কত হয় 31, 31 আর 5 কত 36, 36 আর 8 কত হয় 44, 44 আর 6 হচ্ছে 50। অর্থাৎ আমাদের যে টোটাল ছিল মিলে গেছে, অর্থাৎ আমাদের এই সারণীটা তৈরি করা ঠিক আছে। অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে করতে হয় নিশ্চয়ই বুঝতে পারছো। প্রথমে কি করব আমরা, প্রথম গণসংখ্যাটা ঠিক থাকবে, তারপরে দ্বিতীয় সাথে প্রথমটা যোগ হবে, অর্থাৎ 7 4 11, 11 আর 11 কত 22, 22 আর 9 কত 31, 31 আর 5 36, 36 আর 8 44, 44 আর 6 কত 50। অর্থাৎ আমাদের এটা সারণী হয়ে গেছে। তো এখন এই উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করার যে সূত্রটা আছে আমাদের, সূত্রটা প্রথম ক্লাসে বলেছিলাম, সূত্রটা ছিল আমাদের যে মধ্যকটাকে আমরা সাধারণত এম দ্বারা প্রকাশ করি, এম ইজ ইকাল টু এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm ছিল। তাহলে এখানে আমাদের এলটা কি, এফএমটা কি, এফসিটা কি আমরা নিশ্চয় জানি, সেদিন বলেছিলাম, ডিটেলস আলোচনা করেছিলাম। তো আজকে আমরা শুধু সূত্র নিয়ে কাজ করব, যে এখানে n ইজ ইকাল টু 50, অতএব n/2 ইজ ইকাল টু তাহলে কত হবে আমাদের 50/2 ইজ ইকাল টু 25। তাহলে এই 25 মানটা মধ্য কোথায় আছে আমাদের, সেই শ্রেণীটাকে নির্ধারণ করব। দেখো 22-এর মধ্যে 25 কিন্তু নাই, 31-এর মধ্যে আছে, অর্থাৎ আমাদের এই শ্রেণীটা হচ্ছে আমাদের কি মধ্যক শ্রেণী। এটা কি আমাদের মধ্যক শ্রেণী। আমরা কোথায় পেলাম, ক্রমযোজিত গণসংখ্যার সারণী থেকে পেয়ে গেলাম। অর্থাৎ 25, অর্থাৎ 22-এর পর থেকে 31 পর্যন্ত যতগুলো সংখ্যা সবগুলো এর মধ্যে আমাদের আছে, অর্থাৎ এই শ্রেণীতে আমাদের আছে, যা কত 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত, এত শ্রেণীতে অবস্থিত। অতএব মধ্যক শ্রেণী হলো 61 থেকে 70। অনেকে আমরা এটা খেয়াল করি যে যেই শ্রেণীতে আমাদের গণসংখ্যা সবচেয়ে বেশি, এখানেই হয়তো মধ্যক লুকিয়ে থাকে। তো আসলে বিষয়টা এরকম না। আমরা দেখব ক্রমযোজিত গণসংখ্যাতে গিয়ে যে n/2 এর মানটা কত আসছে, এই বরাবর আমাদের মধ্যকটা লুকিয়ে আছে, আমরা খুঁজে বের করব। ঠিক আছে, তো দেখো আমাদের এখানে 25 কোথায় আছে, নিশ্চয়ই 31-এর মধ্যে 25 আছে, তাহলে এই বরাবর যে শ্রেণীটা আছে এটাই হচ্ছে কি আমাদের মধ্যক শ্রেণী। তো এখানে আমরা যে সূত্র জানি, সেই সূত্রের প্রথমে এল আছে, এলটা কি আসলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমরা এখন আসি, যেখানে এল, যেখানে এল ইজ ইকাল টু হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ কত হবে তাহলে মধ্যক শ্রেণী 61 থেকে 70, তার মানে নিম্ন সীমা হচ্ছে 61। ঠিক আছে, তারপরে আমাদের সূত্রে আছে এফসি। তাহলে এফসিটা কি, এফসিটা আমরা জানি কি মধ্যক শ্রেণী এবং তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, অর্থাৎ মধ্যক শ্রেণী যদি এটা হয় তাহলে পূর্ববর্তী শ্রেণী হচ্ছে কত আমাদের 51 থেকে 60, তার ক্রমযুক্ত গণসংখ্যা কত আমাদের 22, অর্থাৎ এফসি হচ্ছে কি এখানে 22। ঠিক আছে, তারপর সূত্র আছে আমাদের এফএম। এফএমটা কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা যেটা সেইটা, অর্থাৎ 9 হবে এটা। আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে 31 থেকে 40 বা 41 থেকে 50 মানে আমাদের 10। ঠিক আছে, অর্থাৎ সূত্রে যেগুলো আছে আমাদের এল, এফসি, এফএম, এইচ সবগুলো আমরা পেয়ে গেছি। তাহলে এবার আমরা সূত্রে প্রয়োগ করি। ঠিক আছে, তাহলে এই পাশে আসি। অতএব মধ্যক
যেটাকে আমরা মিডিয়ান বলি ইংরেজিতে, তাহলে এম লিখতে পারি আমরা সংকেতটা এম ইজিক্যাল টু, সূত্র ছিল আমাদের এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু হচ্ছে এইচ বাই এফ এম। নিশ্চয় আমরা সূত্রটা অনেকে জানি, আমি প্রথম ক্লাসে সব সূত্র লিখে দিয়েছিলাম, তো এখানে ছিল এবং সেখানে প্রত্যেকটা চলকের মিনিংটাও বলে দিয়েছিলাম। তো দেখো আমরা মধ্যক নির্ণয়ের সূত্র লিখেছি এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। ঠিক আছে, তো দেখো এখন আমরা এল এর মানটা জানি, এফ সির মানটা জানি, এফ এম জানি, এইচটাও জানি। এখান থেকে আমরা কি করবো, এখানে ব্যবহার করব। এলটা হচ্ছে আমাদের কত, 61, এটা হচ্ছে 61 প্লাস এন বাই টু আমরা জানি কত 25, লিখলাম 25 মাইনাস এফ সিটা কত, এফ সি হচ্ছে 22 মাইনাস 22 ইন্টু এইচটা হচ্ছে আমাদের 10 আর এফ এমটা হচ্ছে কত আমাদের 9। ঠিক আছে, তাহলে 61 প্লাস এখানে 25 থেকে 22 বাদ দিলে থাকবে কত আমাদের, থাকবে 3 ইন্টু কত 10 বাই হচ্ছে 9 ইজিক্যাল টু ক্যালকুলেটর লাগবে কত, 61 প্লাস 3 গুণ হচ্ছে 10, অর্থাৎ কত হবে তাহলে 3 10 30 ভাগ কত 9, অর্থাৎ 61 প্লাস 30কে 9 দিয়ে ভাগ করলে কত হয় একটু আমরা দেখে নিই। দেখো 30 ভাগ হচ্ছে 9 অর্থাৎ 3.333, অর্থাৎ 3.333 এরকম এসেছে। তার মানে কি যোগ করলে কত আমাদের 61 আর 3 কত 64.333 এত প্রায় লিখতে পারি আমরা। অর্থাৎ এই অঙ্কের, অর্থাৎ আমাদের যে সারণী দেওয়া ছিল 50 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা সারণী, সেটা হচ্ছে কত, এখান থেকে আমরা মধ্যক নির্ণয় করলাম, কত পেয়েছি আমরা 64.33 এত প্রায়। এটাই হচ্ছে আমাদের আজকের এই উপাত্তের শ্রেণীবিন্যাসকৃত উপাত্তের মধ্যক। তাহলে আমরা শিখলাম কি, প্রথমে শিখেছিলাম অবিন্যস্ত উপাত্তের মধ্যক, এখন শিখলাম বিন্যস্ত উপাত্তের মধ্যক। অর্থাৎ আমাদের আজকের টপিক্সের প্রথমটা শেষ। ঠিক আছে, তো এরপরে আমরা দ্বিতীয় যে টপিক আছে সেটা হচ্ছে প্রচুরক নির্ণয়। দেখো আমাদের দ্বিতীয় টপিক কি আছে, দ্বিতীয় টপিক হচ্ছে প্রচুরক নির্ণয়, অর্থাৎ এই উপাত্ত থেকে আমরা কিভাবে প্রচুরক নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রচুরক নির্ণয়ের গত ক্লাসে না, আমি প্রথম ক্লাসে একটা সূত্র লিখে দিয়েছিলাম, সেই সূত্রটা আমি আরেকটু রিপিট করতেছি। তো দেখো আমি মূল অঙ্কে মানে সলিউশনে আসার আগে একটু সূত্রটা আরেকটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে প্রচুরক, যেটা সেটাকে বলছিলাম আমরা ইংরেজিতে মড বলা হয়, প্রচুরককে বলা হচ্ছে ইংরেজিতে মড, সেখান থেকে এম নিলাম। ঠিক আছে, তো প্রচুরক এম ইজিক্যাল সূত্র জানি আমরা এল প্লাস F1 বাই F1 প্লাস হচ্ছে F2 ইন্টু হচ্ছে এইচ। ঠিক আছে, তো এখানে এলটা কি বলেছিলাম, এলটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। ঠিক আছে, তারপরে F1টা কি, F1টা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পূর্বের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, আর F2টা হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার পরের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, আর আমরা তো এইচটা জানি, এইচটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি। ঠিক আছে, তো তাহলে আমরা আসি ওইখানে, এখানে যে সারণী আছে আমরা সেই সারণীটা ব্যবহার করব, শুধু কিছু কথা এখানে আমরা চেঞ্জ করব। ঠিক আছে, তো দেখো সারণী একই, তাহলে এখানে আমি লিখতে পারি যে প্রচুরক নির্ণয়ের প্রয়োজনীয় সারণী আমাদের একই, অর্থাৎ মধ্য এবং প্রচুরকের সারণী একই। তাহলে আমি এখানে চেঞ্জ করে লিখলাম যে প্রচুরক নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। তো এখানে আসি, দেখো কি লাগবে আমাদের তথ্যগুলা, যেখানে সর্বোচ্চ গণসংখ্যা যেখানে সেখানে আমাদের প্রচুরক লুকিয়ে থাকে। দেখো আমাদের এটা তো গণসংখ্যা সারণী আছে 4 7 11 9 5 8 6, দেখো সর্বোচ্চ গণসংখ্যা কত আমাদের এখানে, কত আছে 11 আছে। তার মানে কি এটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রচুরক শ্রেণী। তো এই প্রচুরক শ্রেণীর নিম্ন মানটা হচ্ছে আমাদের কি, এই যে লিখেছিলাম এখানে এল, এই এলটা হচ্ছে কিন্তু কত হবে 51 হবে। ঠিক আছে, আর এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পূর্বের শ্রেণীর গণসংখ্যার পার্থক্যটা হচ্ছে কি আমাদের F1,
আর F2টা কত হবে প্রস্তুরক শ্রেণী এবং তার পরের শ্রেণী গণসংখ্যার পার্থক্যটা। ঠিক আছে, তাহলে আমরা ওইভাবে একটু লিখবো, যেখানে সর্বোচ্চ গণসংখ্যা কত আছে 11, যা 51 থেকে 60 শ্রেণীতে অবস্থিত। ঠিক আছে, অতএব প্রসূরক শ্রেণী হলো 51 থেকে 60। ঠিক আছে, যেখানে L ইজিক্যাল টু হচ্ছে কত আমাদের হবে হচ্ছে 51, আর F1টা হবে কি বলেছিলাম প্রসূরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য অর্থাৎ বিয়োগফল, অর্থাৎ 11 বিয়োগ কত আমাদের 7 মানে কত হবে এখানে 4। তারপরে F2টা কত হবে বলেছিলাম প্রসূরক শ্রেণী এবং তার পরের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, অর্থাৎ 11 বিয়োগ কত 9 ইজিক্যাল টু হচ্ছে 2, আর এইচটা তো আমরা জানি কত দেওয়া আছে 10। ঠিক আছে, তাহলে এবার আমরা আসি সূত্রে প্রয়োগ করি। জায়গার স্বল্পতা একটু সামনে আসলাম, তো সূত্রটা আমরা লিখে রাখছি এখানে দেখো। অতএব প্রচুরক ইজিক্যাল টু হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু হচ্ছে H। তাহলে দেখো সবগুলো মান আমাদের লেখা আছে এখানে। এলটা হচ্ছে কত 51, অর্থাৎ 51 প্লাস F1টা বের করেছি কত আমরা পেয়েছি 4 পেয়েছি, অর্থাৎ 4 বাই 4 প্লাস কত F2টা হচ্ছে 2 ইন্টু Hটা হচ্ছে আমাদের কত 10। তাহলে কত হবে এখানে 51 প্লাস 4 10 আমরা 40 লিখতে পারি, বাই হচ্ছে কত 4 2 6। তাহলে কত হবে 51 প্লাস 40কে আমরা 6 দিয়ে ভাগ করলে কি কত লিখতে পারি 40 ভাগ হচ্ছে 6, অর্থাৎ 6.666 এরকম লিখতে পারি। তাহলে কত হবে 51 আর 6 হচ্ছে 57, অর্থাৎ 57.666 এনে 6 7 লিখতে পারি এত প্রায়। অর্থাৎ আজকের এই যে শ্রেণী বিন্যাসকৃত উপাত্ত দেওয়া ছিল সেই উপাত্তের প্রচুরক হচ্ছে কত 57.666 এত প্রায়। তাহলে নিশ্চয় আমরা বুঝতে পারছি প্রচুরক এবং আজকের যে টপিকটা ছিল মধ্যক নির্ণয় প্রচুরক নির্ণয়, তো আমরা শেষ করে ফেলেছি প্রচুরক এবং মধ্যক নির্ণয়টা। তো এর পরবর্তীতে আমাদের যে টপিকসটা আছে এটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের একটু গ্রাফের প্রয়োজন। তো গ্রাফ তো আজকে বোর্ডটাও নিয়ে আসা হয় নাই, তো যাই হোক আমি একটু বোর্ডে আঁকিয়ে দেখাবো। পরবর্তী ক্লাসে আমাদের আরও একটা ভিডিও হবে, সর্বশেষ ক্লাস সেটা ছিল, সেখানে থাকবে আয়তলেখ এবং অজীব রেখা, এটা আমাদের শেষ ক্লাস হবে। তো ওই ক্লাসে আমি বোর্ড নিয়ে এসে সরাসরি দেখাবো ইনশাল্লাহ। তো আজকে আমরা এই হোয়াইট বোর্ডে একটু গ্রাফটা এঁকে, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে এঁকে সেখানে আমরা দেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দেওয়া সবাই। তো আমরা যাই এখন গণসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে। তো গণসংখ্যা বহুভুজ আঁকতে গেলে আমাদের প্রয়োজনীয় যে টপিকসগুলো লাগবে, যে উপাত্তগুলো লাগবে, এটা সাধারণত বইয়ে বিভিন্নভাবে দেওয়া আছে। তো আমি আমার মতো করে একটু অন্যভাবে আমার শিক্ষার্থীদের শেখাই, ওইভাবে শেখানোর চেষ্টা করব। তো গণসংখ্যা বহুভুজ আঁকতে গেলে আমাদের শ্রেণী মধ্যমান প্রয়োজন হয়, আমরা অবশ্যই জানি শ্রেণী মধ্যমান লাগে, আর লাগে হচ্ছে আমাদের গণসংখ্যা। গণসংখ্যাকে আমরা কি বলি ঘটন সংখ্যাও বলি। ঠিক আছে, তো শ্রেণী মধ্যমান কীভাবে করতে হয় এটা এই সারণী থেকেই তৈরি করব। গত ক্লাসে আমরা যখন গড় নির্ণয় করেছিলাম তখনও বের করেছিলাম। তো আজকে আবারও একটু দেখি ওইদিকে যাই যে গণসংখ্যা বহুভুজ আঁকতে গেলে কি লাগে। আমি তাহলে প্রথমে একটু নিয়মটা লিখে দিব যে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের নিয়ম। দেখো সবাই খেয়াল করো, গণসংখ্যা বহুভুজ অঙ্কনের নিয়ম।
অঙ্কনের নিয়ম। ডাইরেক্ট কোনো বইয়ে এভাবে লেখা নাই, এটা আমার মতো করে আমি সাজাইছি আর কি। দেখো এক্স অক্ষ বরাবর, অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান ও ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার মান স্থাপন করে গণসংখ্যা বহুভুজ আঁকতে হয়। গণসংখ্যা বহুভুজ আঁকতে হয়। সবাই বিষয়টা নোট করে রাখলে ভালো হবে। হয়তো এটা বইয়ে কিন্তু ডাইরেক্ট এভাবে লেখা নাই, বইয়ে দেখানো আছে শুধু, কিন্তু এই নিয়মটা এভাবে লিখে দেওয়া নাই, আমরা একটু মডিফাই করেছি। তো নিয়মটা হলো কি, যদি আমি এটা খেয়াল রাখতে পারি তাহলে আমাদের ছকে কী লাগবে এটা আমরা সহজে বের করতে পারবো। এই জন্য এটা একটা কৌশল আর কি। তো আমরা খেয়াল রাখবো যে এক্স অক্ষ বরাবর কী যাবে, আমাদের শ্রেণী মধ্যমান যাবে, আর কি হবে ওয়াই অক্ষে যাবে আমাদের গণসংখ্যা। ঠিক আছে, তো আমাদের কী কী লাগতেছে, তাহলে ছকে লাগবে মধ্যমান তৈরি করতে গেলে নিশ্চয় আমাদের কী লাগবে, শ্রেণী লাগবে, আর গণসংখ্যা তো আমাদের আছেই, তাহলে শ্রেণী লাগবে, শ্রেণী মধ্যমান আর হচ্ছে গণসংখ্যা। আমরা ছকটা তাহলে তৈরি করে ফেলি। তাহলে আমরা লিখব কি, গণসংখ্যা বহুভুজ অঙ্কনের প্রয়োজনীয় সারণী। আমাদের আজকের লাস্ট টপিক গণসংখ্যা বহুভুজ অঙ্কনের প্রয়োজনীয় সারণী। প্রয়োজনীয় সারণী, তাহলে আমরা একটু ছক করে ফেলি। 2 3 4 5 6 7 8। তো প্রথমে কি বলেছিলাম, শ্রেণীর সংখ্যা বা শ্রেণী ব্যাপ্তি, তারপর শ্রেণী মধ্যমান, আর হচ্ছে গণসংখ্যা। ঠিক আছে, তো আমরা এখান থেকেই করে ফেলব। প্রথমে কি বলেছিলাম, শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি, তারপর হচ্ছে শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান, এটাকে এক্স আই দ্বারা প্রকাশ করার প্রয়োজন যদিও নাই, দিয়ে রাখলাম। আর হচ্ছে গণসংখ্যা বা ফ্রিকুয়েন্সি বলা হয়, যেটাকে এখানে এফ আই দ্বারা প্রকাশ করা হয়। তো শ্রেণী ব্যক্তি মধ্যে কী আছে আমাদের, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, আর 91 থেকে 100। তো শ্রেণী মধ্যমান কি বলেছিলাম, শ্রেণী মধ্যমান নির্ণয় করার কৌশলটা, সেটা তো দ্বিতীয় ক্লাসে বলেছিলাম। সেটা হচ্ছে যে কোনো শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করলে কি হয়, আমাদের শ্রেণী মধ্যমান পাওয়া যায়। তো দেখো আমাদের এখানে সর্বোচ্চ মানে প্রথম শ্রেণীর সর্বোচ্চ মান কত আছে, 40, আর পরটা কত 31। তাহলে যোগ করে তাকে কি করবো, আমরা 2 দ্বারা ভাগ করব। অর্থাৎ 40 যোগ হচ্ছে কত 31, ভাগ হচ্ছে কত আমাদের 2, অর্থাৎ 35.5 হবে। অর্থাৎ 40 যোগ 31 ভাগ হচ্ছে 2, 40 যোগ 31 ভাগ 2, তার মানে হয় আমাদের কত 35.5। তাহলে কি আমরা কি প্রত্যেকটা কি যোগ করে ভাগ করব, না, এটা করতে গেলে আমাদের সময় বেশি লাগবে। তো আমরা কি করব, যেহেতু শ্রেণী ব্যবধান আমাদের 10, সেহেতু 10 করে যোগ করে আমরা নিচে নিচে লিখে যাব। তাহলে কত হবে, এটা 45.5 হবে, এটা 55.5 হবে, এটা 65.5 হবে, এটা 75.5, এটা হচ্ছে 85.5, এটা হচ্ছে 95.5। ঠিক আছে,
এরপর দেখো আমাদের গণসংখ্যা কি আছে, আমাদের এখানে আছে 4, তারপরে আচ্ছা 7, তারপরে 9, 5, 8 আর হচ্ছে 6। ঠিক আছে, তো আমরা আমাদের প্রয়োজনীয় যে কথা লিখেছিলাম সূত্রে, দেখো এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, দেখো শ্রেণী মধ্যমানও পেয়েছি, গণসংখ্যাটাও পেয়েছি। আমরা কি করবো, এখন এটা গ্রাফ পেপারে বসিয়ে দিব। তো গ্রাফ পেপার আঁকতে গেলে আমাদের কি লাগে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ লাগে। তো আমরা তো এটা ক্লাস 6-7 থেকেই করে আসি যে গ্রাফের দুটো অক্ষ থাকে, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ কি বলি আমরা, ভুজ বলি, ওয়াই অক্ষকে বলি কোটি বলি, আমরা জানি এগুলা। তো দেখো আমরা একটু খেয়াল করি, আমরা আসলে আঁকাবো এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ। তো এটাকে কোয়াড্রেন্ট বলা হয়, ইংরেজিতে, বাংলাতে বলা হয় চতুর্ভাগ। চতুর্ভাগের এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। আসলে পরিসংখ্যানের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই 1, 2, 3 এবং 4 নম্বরের কোনো প্রয়োজন আমরা মানে বোধ করি না। সেজন্য আমরা কি, যখন গ্রাফটা আঁকাবো তখন কি করব, শুধু এই ফার্স্ট কোয়াড্রেন্টটা আমরা লিখবো এইভাবে। তো আমরা একটু আঁকিয়ে ফেলি। দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। আমরা এক্স ও এক্স ড্যাশকে এক্স অক্ষ আর ওয়াই ও ওয়াই ড্যাশকে ওয়াই অক্ষ বিবেচনা করলাম। ঠিক আছে, তো দেখো আমাদের এগুলি দিয়ে কোনো কাজ নেই বিধায় আমরা কি করেছি, এটাকে একটু বড় করে নিয়েছি এবং পরীক্ষার খাতায় যখন আমরা আঁকবো তখন ওইভাবেই লিখবো, তাহলে আমাদের একটু সুবিধা হবে আর কি। ঠিক আছে, তো দেখো এই নিয়ম অনুযায়ী তাহলে কি হবে, আমাদের এদিকে যাবে কি আমাদের শ্রেণী মধ্যমান যাবে, আর উপর দিকে উঠবে কি আমাদের গণসংখ্যাটা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের শুরু হবে কত, 35.5 থেকে। তো আমরা যদি এখানে ধরলাম প্রথমটায় 35.5, তারপরে কি হবে, এখানে ধরলাম সাপোজ 45.5, এখানে 55.5, এখানে 65, এখানে 75, এখানে 85, এখানে 95। তাহলে এটা ধরলাম এখানে 35.5, এখানে 45.5, এখানে 55.5, এখানে 65.5, এখানে 75.5, এখানে 85.5, এটা হচ্ছে 95.5। এখন যেহেতু শুরু করছি 35, তার আগে তো আমাদের অনেক সংখ্যা ছিল, তাহলে কি করবো, এটাকে আমরা একটু এখানে ভেঙে দিব এইভাবে। ঠিক আছে, এই তো হয়ে গেল। তো এখন দেখো আমাদের 35.5 আর এদিকে আমাদের দেখো সর্বোচ্চ মান আছে 11 গণসংখ্যার মান। তো এখানে যদি আমরা 5 দিই, কত, তোমার 5 ঘর এখানে আছে কত, 10, এটা ধরলাম সাপোজ 15। ঠিক আছে, তো দেখো এখানে ক্ষুদ্র ক্ষুদ্র 5টা ঘর আছে আর কি, এরকম 1, 2, 3, 4, 5টা। ঠিক আছে, ঠিক আছে, 6, 7, 8, 9, 10, তারপর এখানে 11, 12, 13, 14, 15 এরকম। ঠিক আছে, তো যখন দেখো 35.5 যখন মধ্যমান, তখন আমাদের গণসংখ্যা কত, 4, অর্থাৎ 4 ঘর আমরা উপরে চলে যাবো এই বরাবর। দেখো তাহলে 5 যদি হয় এখানে, তাহলে 4 নিশ্চয় তার একটু নিচে হবে, এখানে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম মানটা। ঠিক আছে, একটু বাঁকা হচ্ছে মনে হয়, তো যেহেতু হাতি করা তো এটা হতে পারে। আচ্ছা, এরপরে দেখো যখন 45.5, সরি একটু ভুল হয়েছে, 35-এর বেলায় হচ্ছে আমাদের এইখানে, তাই না, এটা তো 35-এর ঘরে এইখানে, তাহলে এখানে আসবো, এটা হচ্ছে 35.5 বরাবর 4, তারপরে কত 45.5 হলে তখন কত হবে, আমাদের 7 হবে। অর্থাৎ এখানে যদি 5 হয়, 6, 7 মানে আরেকটু উপরে হবে, এখানে হবে সাপোজ। ঠিক আছে, তারপরে কত হবে, আমাদের 55 যখন যাবো তখন কত হবে, 11 হবে, অর্থাৎ সর্বোচ্চ। তাহলে 10 কোথায়, এইখানে 10, এখানে হলে আরেকটু এইখানে আসবে আমাদের 11। ঠিক আছে, এরপরে দেখো 65 তখন কত আমাদের 9, অর্থাৎ 10 যদি এখানে হয়, 10-এর একটু নিচে হবে, 9 এখানে হবে। ঠিক আছে, তারপরে দেখো 75.5 তখন কত আমাদের 5 হবে, অর্থাৎ এই বরাবর, এই যে দেখো চলছে এটা, তাহলে এখানে সাপোজ এইখানে। ঠিক আছে, তারপরে কত 8 হবে, 85-তে তখন কত আমাদের 8, অর্থাৎ 5 যদি এটা হয়, 6, 7 আর একটু পরে এখানে মনে করো 8 হবে। ঠিক আছে, আর একটু উপরে হতে পারে, যাই হোক। ঠিক আছে, এরপরে দেখো আমাদের কত 95.5 যখন, তখন কত আমাদের 6, অর্থাৎ এইখানে যদি 5 হয় তাহলে 6 কোথায় হবে, এইখানে হবে। ঠিক আছে, এখন নিয়মটা হচ্ছে কি, আমাদের মুক্ত হস্তে আমরা লিখতে পারি, অথবা স্কেল দিয়ে গেলে কি করবো, আমরা যোগ করে দিব এইভাবে, এইভাবে আমরা এগুলোকে যোগ করে দিব। এটা আমি ইচ্ছা করলে এখানে
মানে অ্যাড করতে পারি, যোগ করতে পারি, অথবা এদিকে আমি এক ঘর সামনেও করতে পারি, কোনো সমস্যা নেই। তো ইচ্ছা করলে আমরা এখানেও করতে পারি অথবা এখানেও করতে পারি, আমি এখানে করে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গণসংখ্যা বহুভুজ। তো এটা চিত্রটা দেখার জন্য মানে ভালো লাগার ক্ষেত্রে এটাকে আমরা যদি এক ধাপ আগিয়ে দিই তাহলে এটাই মনে হয় ভালো হয় দেখতে দেখতে আর কি, এটা এভাবে ভালো লাগবে আর কি। অর্থাৎ পরের ধাপ যেখানে আছে ওইখানে অ্যাড করে দিব আর কি। আমরা এটা ইচ্ছা করলে আমরা জিরোতেও দিতে পারি, এখানেও রাখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কন। তো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। তাহলে গণসংখ্যা বহুভুজ যখন অঙ্কন করব তখন মাথায় রাখতে হবে আমাদের এই যে নিয়মটা, এটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। অর্থাৎ অনেক সময় পরীক্ষার টেনশনে মনে থাকে না যে আমাদের কী ছক আঁকাবো, কী কোন দিকে দিব, এটা খেয়াল থাকে না। এই জন্য আমরা কী করব, এই নিয়মটা মনে রাখবো যে এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান, তাহলে ছকে কী লাগবে সেটা বুঝতে পারলাম, এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার মান স্থাপন করতে হবে, এটা আমরা এখান থেকেই নিলাম। এখন যে বসাইছি এটা নিচে একটু লেখা লিখতে হয়, তো সেটা হচ্ছে কি এক্স ও এক্স ড্যাশকে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই ড্যাশকে ওয়াই অক্ষ বিবেচনা করে এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার মান স্থাপন করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো, যেখানে প্রতি ক্ষেত্রে অর্থাৎ এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর কি ছিল, ক্ষুদ্রতম এক ঘরের মান আমরা একই ধরেছি, অথবা এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরের মান 2 ধরেছি আর ওয়াই অক্ষ বরাবর এক ঘরের মান 1 ধরেছি। এই কথাটা লিখে দিলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত শেষ করি। তো আগামী ক্লাসে আমি গুরুত্বপূর্ণ যে বিষয় দুটো আছে সেটা হচ্ছে একটা আয়তলেখ এবং আরেকটা হচ্ছে অজীব রেখা, এটা নিয়ে আলোচনা করব। পরে এই পরিসংখ্যানটা শেষ করব এবং পরবর্তীতে আমাদের যেসব গুরুত্বপূর্ণ অধ্যায় আছে এগুলো নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব ক্লাস করার। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের সঙ্গে থাকবে। কারণ যেহেতু এখন স্কুল বন্ধ, শ্রেণী কার্যক্রম চলছে না, সেহেতু আমাদের এই অনলাইন ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। আমরা কোনো স্যারের কাছে সরাসরি যেতে পারতেছি না, সেই জন্য আমরা কী করেছি, আমাদের উপজেলা প্রশাসন এবং মাধ্যমিক শিক্ষা এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। এতে আমাদের শিক্ষার্থীরা যদি একটু উপকৃত হয় তাহলে আমাদের এই যে পরিশ্রম সেটা সার্থক হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.